সকাল হতেই গোছগাছ শুরু করে দিয়েছি। আজ নিয়ম অনুসারে আমি মামার বাড়িতে যাব। যেহেতু আমার নিজের বাড়ি নেই, সেহেতু মামার বাড়িটায় আপাতত আমার বাপের বাড়ি। বেশ খুশি খুশি লাগছে, যদিও নিয়ম অনুসারে বর বউ দুজনকেই যেতে হয়, কিন্তু আমি একাই যাব। রাহাত যাবেন না, কারণ তার ছুটি নেই। গোছগাছ শেষ করে ফ্রেশ হয়ে বের হতেই দেখি রাহাত অফিসের জন্য তৈরি হয়ে গেছে। আমাকে দেখে বলে উঠল, আসার পথে নিজের এসএসসি সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় সকল কাগজপত্র নিয়ে আসবে। আমাকে যেন সেকেন্ডবার মনে করিয়ে দিতে না হয়। আমার সার্টিফিকেট দিয়ে লোকটা কি করবে বুঝতে পারলাম না, তাই কিছুটা অবাক সুরে কোয়েশ্চেন করেই ফেললাম, আমার সার্টিফিকেট কাগজপত্র দিয়ে আপনি কি করবেন? আমার প্রশ্ন শুনে যেন রাহাত প্রচণ্ড রেগে গেলেন। আমার দিকে এক পা এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বললেন, বিয়ে হয়ে গেছে বলে কি পড়াশোনা লাটে তুলে ফেলেছ? পড়াশোনা করতে হবে না? শোনো মেয়ে, আমার বউ হতে হলে সামান্য এসএসসি পাস করে বসে থাকলে হবে না, নিজের পায়ে দাঁড়াতে হবে। সারা জীবন তোমাকে আমি বয়ে বেড়াতে পারবো না, বুঝলে? যদিও তার কথার আমি কিছুই বুঝিনি, তবুও ধমক খেয়ে ভয়ে দ্রুত ওপর নিচে মাথা নাড়িয়ে বোঝালাম যে হ্যাঁ, আমি বুঝেছি। আমার মাথা নাড়ানো দেখে সে একটা বাঁকা হাসি দিয়ে বললেন, গুড গার্ল। এতপর সে রুম থেকে বের হয়ে গেল। সে বের হতেই আমি বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতক্ষণ মনে হচ্ছিল জাহান্নামের চৌরাস্তায় দাঁড়িয়ে আছি। বাপরে বাপ, কি ভয়ানক লোক! সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে লোকটা আমাকে পড়াশোনা করাবে। যাক, এতদিনে একটা ভালো কথা বলল। ইস, খুব খুশি খুশি লাগছে আমার। একদিন পর মামার বাড়িতে এসে মনে হচ্ছে কত যুগ পর এসেছি। মামিকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। মামিও আলতো হেসে আমাকে জড়িয়ে ধরল। এই মানুষটি যে আমাকে এত ভালোবাসে সেটা আমাকে কখনো বুঝতেই দেয়নি। আমার বিয়েটা না হয়ে গেলে তো আমি কখনো জানতেই পারতাম না। আজ একদিন হয়ে গেল আমি মামার বাড়িতে এসেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি বেশ কয়েকবার কল করেছিলেন, কিন্তু আমার বরটা এখন পর্যন্ত একবারও কল করেননি। কিছুটা অভিমান হলো, মনের কোথাও একটা আমি লোকটাকে অনুভব করতে পারি। তার ফোনের অপেক্ষা করতে করতে এই দিনটা চলে গেল, তবুও কোনো কল আসলো না। অবশেষে আবার ফিরে যাওয়ার দিন চলে এলো। ভেবেছিলাম আমায় নিতে হয়তো তিনি আসবেন, কিন্তু না, তিনি আসেননি। আমার শাশুড়ি মা আমাকে নিয়ে যেতে এসেছেন। আমার শ্বশুর বেঁচে নেই, তিনি গত 2 বছর আগে মারা গেছেন। আমার ভাগ্যে শ্বশুরের ভালোবাসা ছিল না। না পেলাম বাবার ভালোবাসা, আর না পেলাম বাবার সমতুল্য শ্বশুরের ভালোবাসা। যাওয়ার আগে অবশ্য মনে করে আমার সার্টিফিকেট সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়েছিলাম। কেটে গেছে 6টা মাস। রাহাত আমাকে একটি কলেজে ভর্তি করে দিয়েছে। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা গড়ে না উঠলেও বেশ ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে। আমার পড়াশোনা নিয়ে রাহাত খুবই সিরিয়াস। রাহাত আমাকে সব সময় বলেন আমাকে অনেক বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, অনেক ভালো রেজাল্ট করতে হবে। তার কথা রাখার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করি। বেশিরভাগ সময়ই বই নিয়ে কাটিয়ে দিই। এভাবে দেখতে দেখতে কেটে যায় পুরো 2 বছর। আমার এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যায়। এর মধ্যে জিপিএ 5 পেয়েছি। সবাই খুব খুশি হয়েছিল, বিশেষ করে রাহাত। আর রাহাতের খুশি দেখে খুশি হয়েছিলাম আমি। অ্যাডমিশনের প্রস্তুতি নিলেও অ্যাডমিশনটা আর দিয়ে হয়ে ওঠেনি। অসুস্থ হয়ে পড়েছিলাম অনেক, যে কারণে স্থান হয় একটি প্রাইভেট ভার্সিটিতে। বর্তমানে রাহাত আর আমার সম্পর্কটা অনেকটা এগিয়ে গিয়েছে। সময় তো কম হলো না, এবার নিজেদের সম্পর্ক গুছিয়ে নেওয়ার পালা। রাহাত আর আমার ভেতরের সম্পর্কটা বন্ধুত্ব থেকে অনেকটা প্রণয়ের দিকে এগিয়ে গিয়েছে। আজকাল তার বুকে মাথা না রাখলে ঘুমাতে পারি না। সে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতিদিন সকালে তার মিষ্টি কণ্ঠে শ্যামাবতী ডাক না শুনলে ঘুম ভাঙে না। ভার্সিটিতে বসে ক্লাস বাদ দিয়ে আনমনে তাকে নিয়ে ভাবতে থাকি। বিয়ের কতটা দিন কেটে গেল, আর আমি এখন নতুন নতুন প্রেমের জোয়ারে ভাসছি। রাহাতও যেন আজকাল আমায় চোখে হারায়। তার কেয়ার, ছোট ছোট শাসন, কিছু আবদার, এসব প্রমাণ করে দেয় সে আমাকে কতটা ভালোবাসে। এই তো কিছুদিন আগের কথা, আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম। শনিবার থাকায় রাহাতের ছুটি ছিল সেদিন। সকালে ঘুম থেকে উঠে আবদার করেছিল আমি যেন শাড়ি পরে আজ তার জন্য খিচুড়ি রান্না করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, খিচুড়ি রান্না করতে গেলে কি শাড়ি পরা আবশ্যক?
না, তবে বর চাইলে সেটা আবশ্যক। তুমি এখন সুন্দর করে আসমানি রঙের একটা শাড়ি পরবে, দুহাতে সোনার বালা পরবে, কানে ছোট দুটি সোনার দুল পরবে, নাকে ছোট্ট একটা নাকফুল পরবে, চুলগুলো হাত খোপা করবে, তারপর রান্নাঘরে রান্না করতে চলে যাবে। এটা তোমার বরের আবদার, আর বরের আবদার পূরণ করা স্ত্রীর দায়িত্ব। সো ডু ফাস্ট। কথাগুলো বলে সে আবার ঘুমের জন্য প্রস্তুতি নিল। আমিও হালকা হেসে তার কথা মতোই সেজে রান্নাঘরে রান্না করতে চলে গেলাম। আমার ননদের বিয়ে হয়ে গেছে বছরখানেক হলো। শাশুড়িমা গ্রামেই বেশি থাকেন, তার নাকি শহরে আর মন টেকে না। তাই এত বড় বাড়িতে শুধুমাত্র আমরা দুই টোনাটনি আর একটা কাজের মেয়ে থাকি। গরুর গোশ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বেগুন ভাজি আর খিচুড়ি, এটা হচ্ছে আজকার মেনু। এই আইটেমগুলো রাহাতের খুবই পছন্দ। মাঝে মধ্যে তো সে নিজ হাতে রান্না করে আমাকে খাওয়াবে বলে। দুপুর 1টা বাজতে যাচ্ছে, এখনও বেগুন ভাজি চিংড়ি মাছ ভুনা দুটোই বাকি। ভাজির জন্য বেগুনে হলুদ মাখিয়ে কেবল তেলে দিব, ঠিক তখনই রাহাত এসে পেছন থেকে জড়িয়ে ধরে। তার হঠাৎ এমন করায় প্রথমে চমকে গেল, পরবর্তীতে লজ্জায় মিইয়ে গেলাম। লোকটা আমাকে যতবারই ছুঁয়ে দেয় ততবারই যেন লজ্জায় মিইয়ে পড়ি আমি। তার আশেপাশে থাকতে খুবই লজ্জা লাগে আমার। সে এক হাতে চুলার আঁচ বন্ধ করে দিয়ে আমাকে তার দিকে ঘুরিয়ে নিল। এতপর আমার থুতনি ধরে মুখটা আলতো করে উঁচু করে আমার শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কোনাগুলো খুব সন্তর্পণে মুছে দিল। বেশ কিছুক্ষণ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ করেই তার ওষ্ঠ দুটো আমার কপালে আলতো করে ছুঁইয়ে দিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলো। তার হুটহাট এমন কাজগুলো আমাকে বড্ড লজ্জায় ফেলে দেয়। বিছানার ওপর গোল হয়ে বসে আছি, আমার সামনেই রাহাত অসহায় মুখ করে বসে আছে। এখন মধ্যরাত, এই মধ্যরাতে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, এবং এই ইচ্ছা যে সে ইচ্ছা না, আমার বিরিয়ানি খেতেই হবে। এই রাত 3টার সময় তো আর কোনো রেস্তোরাঁ খোলা নেই যে রাহাত সেখান থেকে আমাকে বিরিয়ানি এনে দেবে। এখন উপায় একটাই, সেটা হলো রান্না করা। কিন্তু রাত 3টার সময় বিরিয়ানি রান্না মানে এটাও সম্ভব, কিন্তু কিছু করার নেই। রাহাতকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে এবার আমি কেঁদে দিলাম। আমাকে কাঁদতে দেখে সে দ্রুত আমাকে এই বলে সান্ত্বনা করলো যে সে আগামী 1 ঘন্টার মধ্যে বিরিয়ানি রান্না করে এনে দিবে। 1 ঘন্টায় বিরিয়ানি রান্না সম্ভব, কিন্তু এই অসম্ভবটাকেই সম্ভব করতে হবে রাহাতকে এখন। সে 1 ঘন্টার ভেতরে বিরিয়ানি আনতে না পারলে আজ আমি এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলবো। খেতে কি আমি চেয়েছি নাকি? খেতে তো চেয়েছে আমার পেটের ভেতর থাকা ছোট্ট বেবিটা। আমার বেবি খেতে চাইবে, আর আমি যদি না দিই তাহলে কি হয়? মা হিসেবে তো বাচ্চার সব খেয়াল রাখার দায়িত্ব আমার, তাই না? আমার প্রেগনেন্সির বয়স 5 মাস। আজকাল বড্ড মুড সুইং হয়, এর সাথে হুটহাট করে শুধু খেতে ইচ্ছে হয়। রাহাতকে তো আমি জ্বালাতেই থাকি, কখনো আইসক্রিম, কখনো চকলেট, কখনো আচার, যখন যা মন চায়। কখনো কখনো দেখা যায় মাঝরাতে উঠে বায়না করি পেস্ট্রি কেক খাওয়ার জন্য। এমন অত্যাচার চালাচ্ছি আমি রাহাতের ওপর। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে, তার মানে রাহাত রান্না শুরু করে দিয়েছে। বসে বসে ভালো লাগছিল না, তাই ফোন নিয়ে গ্যালারিতে ঢুকে ছবি দেখতে শুরু করলাম। প্রেগনেন্সির রেজাল্ট জানার পর থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে পিক তুলি নিজের পরিবর্তন দেখার জন্য। পিক দেখতে দেখতে চোখ আটকে যায় প্রথম সপ্তাহের পিকের দিকে, যেখানে রাহাতে হাস্যোজ্জ্বল মুখ স্পষ্ট। পিকটা দেখে আমার মনে পড়ে যায় প্রথম দিনের কথা, যেদিন জানতে পারি আমার প্রেগনেন্সির ব্যাপারে। বেশ কিছুদিন ধরে শরীর খারাপ লাগছিল। প্রথম দিকে দুর্বলতা ধরে নিলেও পরবর্তীতে আমার সন্দেহ হয়। খাবারের গন্ধ সহ্য করতে পারতাম না। আগে যে সকল খাবার পছন্দ করতাম না, এখন সে সব খাবারই বেশি ভালো লাগে। মাঝে মধ্যে বমি হয়, খুব বেশি টাইম দাঁড়িয়ে থাকতে পারি না। তাই সেদিন নিজের সন্দেহ দূর করতে প্রেগনেন্সি কিট কিনে নিয়ে আসি। রেজাল্ট পজিটিভ দেখে থমকে গিয়েছিলাম। খুশিতে না পারছিলাম কিছু বলতে, না করতে পুরো যেন জমে গিয়েছিলাম। সাথে সাথে ফোন হাতে নিয়ে রাহাতকে কল করতে যাই, কিন্তু পরক্ষণে মতামত চেঞ্জ করে ফেলি। রাহাতের সকল পছন্দের ডিশ বানিয়ে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে রাহাতের আসার অপেক্ষা করি। রাহাত আসার পর যখন ওকে সারপ্রাইজটা দিই, তখন ওর খুশি দেখে কে। আমাকে কোলে করে পুরো ঘর ঘুরেছিল সেদিন রাতেই আমার শাশুড়ি থেকে শুরু করে সকলকে কল করে সুখবরটা দিয়ে দেওয়া হয়। মামা মামি শুনে অনেক খুশি হয়েছিল। তারপরের দিন সন্ধ্যা নাগাদ আমার শাশুড়ি এসে হাজির হন আমার দেখাশোনা করার জন্য।
দিনের বেলা যেহেতু রাহাত থাকতে পারে না, সেহেতু আমার দেখাশোনা করার জন্য কারো দরকার ছিল। তবে প্রায় রাতেই যে আমি খাবারের জন্য বায়না করি, এগুলো আমার শাশুড়ির কান অবধি যায় না। অবশ্য রাহাত চান না এই মাঝরাতে তাকে জ্বালাতে। প্রায় 1 ঘন্টা পর রাহাত প্লেটে করে আমার জন্য বিরিয়ানি নিয়ে হাজির হলো। প্লেটে তাকাতে আমার চোখ ছানা বড়া। এটা বিরিয়ানি? রাতে খাওয়ার পর বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত এবং মুরগির মাংস একসাথে মিক্স করে নিয়ে এসেছে। আমি রাহাতের দিকে তাকাতেই সে চোখ গরম দিয়ে বোঝালো আমাকে এটাই খেতে হবে এখন। আমিও বাধ্য হয়ে ওটাই খেয়ে নিলাম। স্বাদ অবশ্য খারাপ ছিল না। দেখতে দেখতে আমার ডেলিভারির টাইম চলে আসলো। আজ আমার ডেলিভারি। সকাল থেকে রাহাতকে কোথাও দেখতে পাচ্ছি না। প্রায় সকলেই উপস্থিত আমার রুমে, শুধু রাহাত ছাড়া। আমার চোখ জোড়া বারবার রাহাতকে খুঁজছে। কি জানি আজকের পর আর কখনো তাকে দেখতে পাবো কি না, এটাই তো জানি না। আজকের পর আমি আর চোখ খুলে তাকাতে পারবো কি না। আচ্ছা, আমার বেবিটা দেখতে কার মতো হবে? রাহাতের মতো নাকি আমার মতো? আমি যদি মারা যাই তাহলে কি রাহাত তার শ্যামাবতীকে ভুলে যাবে? আমি খুব করে চাইছি বেঁচে থাকতে। আমি আমার বাচ্চাটাকে দেখতে চাই, নিজ হাতে বড় করতে চাই, মা ডাক শুনতে চাই, দেখতে চাই রাহাত আর তার বাচ্চার খুনসুটি। মাঝে মধ্যে অভিমান করে রাহাতকে বলতে চাই, আপনি আমাকে এখন আর আগের মতো ভালোবাসেন না রাহাত। মেয়েকে পেয়ে তো আমাকে একদম ভুলে গেছেন। অনেকক্ষণ হয়ে গেল, তারপরও যখন আমি রাহাতকে দেখতে পেলাম না, তখন আমি বাধ্য হয়ে শাশুড়ি মাকে জিজ্ঞেস করে ফেললাম তার কথা। প্রতি উত্তরে তিনি আমাকে বললেন রাহাত ভোরে মসজিদে নামাজ পড়তে গিয়েছেন আর ফেরেননি। বুঝলাম তিনি হয়তো এখন আল্লাহর দরবারে তার স্ত্রী ও বাচ্চার জন্য কেঁদে বুক ভাসাচ্ছেন। তাহি কি রাহাতের সাথে দেখা করতে পেরেছিল? এমন অনেক কোয়েশ্চেনই থেকে যায়, কিন্তু তার কোনো উত্তর এই ডায়েরির পাতায় দেওয়া নেই। অবন্তী ডায়েরিটা বন্ধ করে আরাধনার দিকে ফিরে তাকায়। আরাধনার 2 চোখে পানি ভরপুর। অবন্তীও কাঁদছে। অবন্তী ভেবে পাচ্ছে না কেউ কতটা আবেগ দিয়ে এভাবে নিজের জীবন কাহিনী ডায়েরির পাতায় ফুটিয়ে তুলতে পারে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা সবই যেন জীবন্ত লেগেছিল অবন্তীর কাছে। অবন্তী মনে মনে বারংবার চাইছে তাই যেন বেঁচে ফিরে। রাহাতের শ্যামাবতী যেন রাতের বুকে ফিরে আসে কিছু একটা ভেবে। হঠাৎ করে অবন্তী আরাধনার দিকে ফিরে তাকালো। কিছুক্ষণ অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা গলায় বলল, এটা আন্টির ডায়েরি আরাধনা? অবন্তীর প্রশ্নে আরাধনা এবার চিৎকার করে কেঁদে উঠল। আরাধনার এই কান্নাটি অবন্তীর সম্মতি হিসেবে ধরে নিল। সে নিজেও কাঁদছে। এক হাতে আরাধনাকে জড়িয়ে নিল নিজের সাথে। কাঁদুক না মেয়েটা। মেয়েটা ঠিক তার মায়ের মতোই হতভাগী হয়েছে। তার মা পায়নি বাবার ভালোবাসা, আর সে পায়নি মায়ের ভালোবাসা। সে তো তার মাকে এক পলক দেখার সুযোগও পায়নি। আরাধনা আর অবন্তী বেস্ট ফ্রেন্ড। তারা দুজন এবার অনার্স ফার্স্ট বর্ষে পড়ছে। দুজন দুজনকে বোনের মতোই ট্রিট করে। অবন্তী খুবই অসাধারণ সুন্দরী মেয়ে, তবে আরাধনা হয়েছে ঠিক তার মায়ের মতোই শ্যামবর্ণের। জন্মের সময় মাকে হারিয়েছে সে। মায়ের নামের সাথে মিল রেখে তার বাবা তার নাম রেখেছে আরাধনা আহি। মেয়েটা ঠিক তার মায়ের প্রতিরূপ। মায়ের মতোই কোমল হৃদয়ের অধিকারী হয়েছে। আর রাহাত, সে বর্তমানে অবসরপ্রাপ্ত। মাস 2 হলো হার্টের রোগ দেখা দিয়েছে। বর্তমানে শুয়ে বসে দিন কাটাচ্ছে সে। তার জীবনে হয়তো খুব বেশি দিন স্থায়ী হবে না। খুব শীঘ্রই পাড়ি জমাবে তার প্রিয়তমা স্ত্রীর কাছে। দিনের বেশিরভাগ সময় সে তার নিজের ছোট্ট লাইব্রেরিতে কাটায়। আরাধনার দাদিমা মারা গেছে বেশ কয়েক বছর আগে। বর্তমানে বাবা আর মেয়ের সংসার চলছে। তাহি মারা যাওয়ার পর সে আর বিয়ে করেনি। করবে বা কিভাবে? তার মনের সমস্তটা জুড়ে তো শুধু তার শ্যামাবতীর বসবাস। রাহাত তার ছোট্ট লাইব্রেরিতে কাঠের চেয়ারে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটি পড়ছিল। এখন মধ্য দুপুর। তার লাইব্রেরির জানলার পাশে রয়েছে মস্ত বড় একটা আম গাছ। গাছের পাতার ফাঁক থেকে ছোট্ট ছোট্ট সূর্যকিরণ জানলা গলিয়ে রুমে ছড়িয়ে পড়ছে। সূর্যের সোনালি আলোতে রুমটা ঝলমল করছে। রাহাত তার হাতে থাকা উপন্যাসটি বন্ধ করে পাশের টেবিলে রেখে দিল। চোখ থেকে পাওয়ারি চশমাটা খুলে খুব সন্তর্পণে তার বুক পকেটে গুজে দিল। এতপর খুব আয়েসি ভঙ্গিতে চেয়ারটিতে গা এলিয়ে দিল।
আজ তার মন ভীষণ ভালো। অবন্তী আরাধনার সাথে তার বাড়িতে এসেছে। সে মাঝে মধ্যে আসে এখানে। তবে আজ তার আসার কারণ ভিন্ন। আজ সে এসেছে রাহাত আঙ্কেলের থেকে আন্টির মৃত্যুর কাহিনীটুকু জানতে। বাকিটুকু না জানতে পারলে তার মনের অস্থিরতা কমছে না। বাড়িতে ঢুকে আরাধনা সরাসরি লাইব্রেরিতে ঢুকলো। সে জানে তার বাবা এই সময়ে লাইব্রেরিতেই থাকবে। তার সাথে সাথে অবন্তীও লাইব্রেরিতে পৌঁছালো। আরাধনা একটা চেয়ার টেনে বাবার পাশে বসলো। অল্প শব্দতে রাহাত চোখ মেলে তাকালো। মেয়েকে পাশে হাসি মুখে বসে থাকতে দেখে সে খানিক হাসলো। মেয়ের মাথায় হাত রেখে সযত্নে প্রশ্ন করলো, আজ এত দেরি হলো কেন মা? কোনো কাজে ব্যস্ত ছিলে নাকি? উত্তরে আরাধনা মাথার ডানে বামে ঘুরিয়ে না বোঝালো। আরাধনার পাশের চেয়ারটিতে অবন্তী বসেছিল। রাহাত অবন্তীকে দেখতে পেয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আরে অবন্তী যে, তোমরা একসাথে আসলে নাকি? অনেক দিন পরে এ বাড়িতে আসলে। তো কেমন আছো ডিয়ার? উত্তরে অবন্তী হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনার থেকে কিছু জানার জন্য এসেছিলাম আঙ্কেল। আমি যদি কিছু জানতে চাই আপনি বলবেন তো? অবশ্যই ডিয়ার, হোয়াই নট। রাহাতের উত্তরে অবন্তী খুশি হলো। সে কোনো দেরি না করে সাথে সাথে প্রশ্ন করলো, আন্টির ব্যাপারে জানতে চাই আঙ্কেল। কিভাবে মারা গেল আন্টি? আসলে ডায়েরিতে পরের কোনো অংশ লেখা ছিল না, আর বাকিটুকু জানতে না পারলে মানসিক শান্তি পাচ্ছি না। অবন্তীর কথা শুনে রাহাত চোখ বন্ধ করে মাথাটা চেয়ারের সাথে এলিয়ে দিল। খানিক হেসে বলল, তাহলে ডায়েরিটা তোমাদের পড়া হয়ে গেছে তাই তো? উত্তরে অবন্তী শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো, কিন্তু সেটা রাহাত দেখতে পেল না, কেননা তার চোখ বন্ধ ছিল। হয়তো সে অনুমান করে নিয়েছিল উত্তরটা, তাই সে নিজে থেকে সেই দিনের কাহিনী তাদেরকে বলে। সেদিন অপারেশনের আগ মুহূর্তে তাহি প্রচণ্ড পাগলামি শুরু করে। সে রাহাতের সাথে দেখা না করে অপারেশন থিয়েটারে ঢুকবে না। অন্যদিকে তার ডেলিভারি পেন শুরু হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে সেদিন নার্গিস বেগম অর্থাৎ তাহির শাশুড়ি রাহাতকে কল করেন। রাহাত সব জানতে পেরে ছুটে এসেছিল। তাহি কোনো কথা বলছিল না, শুধু রাহাতের হাত ধরে তার মুখ পানে চেয়েছিল। অপারেশন থিয়েটারে ঢোকার আগ মুহূর্তে তাহি রাহাতের দিকে ছলছল চোখে তাকিয়ে বলেছিল, আমি বেঁচে থাকতে চাই রাহাত। আমি আমার সন্তান আর আপনাকে নিয়ে সংসার করতে চাই, আপনাদের আগলে রাখতে চাই। আমার বাচ্চাটার মুখে বাবা ডাক শুনতে চাই, আপনাদের খুনসুটি স্বচক্ষে দেখতে চাই। খুব করে চাই বেঁচে থাকতে, কিন্তু আমার কেন মনে হচ্ছে আমি এখান থেকে আর ফিরে আসতে পারবো না। কিন্তু আমি ফিরে আসতে চাই রাহাত, খুব করে চাই ফিরে আসতে। ভালোবাসি আপনাকে অনেক। সত্যিই সেদিন তাহি আর ফিরে আসেনি। বাচ্চাটাকে বাঁচিয়ে আনতে পারলেও ডাক্তাররা তাকে বাঁচিয়ে রাখতে পারেননি। তার সকল চাওয়া অপূর্ণই থেকে গেল। নিজের বাচ্চার মুখটাও দেখার সুযোগ সে পায়নি। এই মেয়েকে আল্লাহ এতটা হতবাকি কেন করলো? মানুষের ভাগ্য এতটাও খারাপ হয়? চিৎকার করে কেঁদেছিল রাহাত সেদিন। সে তো তার শ্যামাবতীকে ভালোবাসার কথাটা মুখ ফুটে বলতেও পারল না, কিন্তু তার শ্যামাবতী ঠিকই যাওয়ার আগ মুহূর্তে তার অনুভূতি প্রকাশ করে রেখে গেল। বিকেলের আজান পড়ে গেছে। অবন্তী নিজের চোখ মুছে আরাধনাকে নিজের বুকে টেনে নিল। আরাধনাকে শান্ত করে দুজন উঠল নামাজ আদায় করে নেওয়ার জন্য। লাইব্রেরি থেকে বের হওয়ার পূর্বে আরাধনা তার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে তার বাবার হাতে দিল। এতপর ধীর পায়ে রুম থেকে প্রস্থান করলো। বাঁ হাতে চোখের পানিটুকু মুছে রাহাত তার হাতে থাকা লাল ডায়েরিটার দিকে তাকালো। ডায়েরিটা কেমন নির্জীব হয়ে গেছে, পৃষ্ঠাগুলো সব লালচে লালচে হয়ে গেছে। এই 20টা বছর ধরে রাহাত এই ডায়েরিটাকে আগলে রেখেছে। আরও একবার পাঞ্জাবির হাতাটুকু দিয়ে চোখের পানি মুছে রাহাত। তার দৃষ্টি পড়ল লাল মলাটে ডায়েরিটির ওপর গোটা গোটা অক্ষরে লেখা শ্যামাবতী নামটির দিকে। লেখাটির ওপর হাত ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে উচ্চারণ করল রাহাত, শ্যামাবতী, ভালোবাসি। শুনতে পাচ্ছ তুমি? ভালোবাসি তোমাকে শ্যামাবতী, খুব ভালোবাসি।